ধন্যবাদ আজকের সভার সঞ্চালক এবং কান্দির দলের প্রার্থী অপূর্ব সরকার সহ যাদের সমর্থনে মূলত আজকে আমাদের এই কর্মসূচি। আমার আগে বক্তব্য রেখেছেন মুস্তাফিজুর রহমান, আতাউর এবং রবিউল আলম চৌধুরী। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট সাংসদ ইউসুফ পাঠান থেকে শুরু করে আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি এবং এছাড়াও আমাদের প্রার্থী রয়েছেন সৌমিক হোসেন রয়েছেন। এখানে প্রার্থীদের মধ্যে আর কে আছে? বাকি নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার গলার অবস্থা খুব খারাপ, তাও আপনাদের স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা দেখার পর দু চার কথা না বললে হয় না। আমি মুর্শিদাবাদ জেলায় গত 10 দিনে একাধিকবার এসছি। দলের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে উপস্থাপিত করেছি। আমি প্রথমেই আপনাদের বলি যে আমরা এমন লোকেদের এবার প্রার্থী করেছি যারা জেতার পর সর্বক্ষণের মানুষের প্রতিনিধি হয়ে আপনাদের কাজ করবে। এই ভূমিপুত্রদের আমরা সুযোগ দিয়েছি। একদল রাস্তায় নেমেছিল নির্বাচন ঘোষণা হওয়ার আগে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির হাতকে শক্ত করতে, বিজেপির বি টিম এবং সি টিম। আমি আগেই বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা এজেন্সির মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে গরিব মানুষের নাম কাটছে, ভোটাধিকার ক্ষমতা কেড়ে নিচ্ছে। সেকেন্ড এজেন্সি, তার মাথার উপর রয়েছে অধীর চৌধুরী। আর থার্ড এজেন্সি, তার মাথার উপর রয়েছে হুমায়ুন কবির। গত দুদিন আগে যে চাঞ্চল্যকর ভিডিও জনসমক্ষে এসছে, আপনারা সেই ভিডিও সবাই দেখেছেন। মুর্শিদাবাদ জেলায় যাদের নাম এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দিয়েছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 2021 সালের প্রাক্কালে আমরা বলেছিলাম যে এনআরসি এখানে আমরা হতে দেবো না। 5 বছর হয়ে গেছে, বাংলায় এনআরসি হয়নি। যাদের নাম বাদ গেছে, গায়ের জোরে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, আমাদের প্রথম অঙ্গীকার শপথ 4 মে মমতা ব্যানার্জির সরকার, মামাটি মানুষের সরকার তৈরি হবে। 1 মাসের মধ্যে আপনারা সকলে ভোটাধিকার ফিরে পাবেন। আপনারা এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক। কেউ এটা নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হবেন না। আমি আপনাদের অনুরোধ করব যে মুর্শিদাবাদ জেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ভূমিকা আপনারা 2021-এর নির্বাচনের প্রাক্কালে নিয়ে খালি বহরমপুর আর মুর্শিদাবাদ ছাড়া 20-0 তৃণমূলের পক্ষে করেছিলেন, এবারে বহরমপুর সহ মুর্শিদাবাদ সহ 22-0 তৃণমূলের পক্ষে করে তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে মুর্শিদাবাদের মায়েদের, ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই মাটিতে যদি তৃণমূল দুর্বল হয়, তৃণমূলের যা ক্ষতি তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু আপনাদের। যারা আপনাদের ভাবাবেগ নিয়ে খেলছে, হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি
তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছেন। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির এমআইএম, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তা এআই দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন না। সেখানে হুমায়ুন বাবুকে দেখা যাচ্ছে তিনি বলছেন 1,000 কোটি টাকা দিতে হবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নয়, 1,000 কোটি। মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1,000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি বলবো শুধু মুসলমান নয়, হিন্দু, বাঙালি সবাই খুব বোকা না, আমরা অল্পেই মানুষকে বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে তার জবাবটাও দিতে জানি এবং আগামী দিন লেজে গোবরেও করতে জানি। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবু। যারা 6 মাস মানুষের পাশে এসআইআর চলাকালীন 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, মানুষের পাশে এসে একটা সহযোগিতার হাত বাড়ায়নি, একটা ক্যাম্পে গিয়ে একটা ফর্ম ফিল আপ করেনি, তাদের কাছে রাজনীতির পাঠ তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আর আমি তাকে মুখের উপর বলেছিলাম যে সুমনকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দায়িত্বে কাজে লাগাবে এবং আগামী দিন আরো বড় কাজে লাগাবে, সরাবে। ও বুঝে গেছিল। একইভাবে আমরা এখানে আতাউরকেও সুযোগ দিয়েছি এবার আপনাদের প্রতিনিধিত্ব করা। দীর্ঘদিন রবিয়ালদা এখানের অভিভাবক হিসেবে রেজিনগরে কাজ করেছেন, একদম পাশেই বেলডাঙ্গা, এখানে হাসানও রয়েছে, হাসানুজ্জামান, সেও দীর্ঘদিন বিধায়ক ছিল, এখনো একদম 100% দিয়ে প্রচারে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করছে। আগামীর লড়াই বিজেপি কংগ্রেস মিম ডিম জুপ ঝুপ যত 2 নম্বরই বিটিমগুলো পড়ে রয়েছে ঝেঁটিয়ে বিদায় করে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে আবার এই মুর্শিদাবাদ জেলাকে প্রতিষ্ঠিত করে 4র্থবার মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে আপনাদের সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি যে ভালোবাসার ঋণে আপনারা সকলে আমাকে আবদ্ধ করেছেন, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, কাঁদি, রানীনগর, হরিহরপাড়া,
যেখান থেকে আজকে মায়েরা দেখছেন, শুনছেন, সমাজ মাধ্যমে দেখছেন, 22টা আসনের উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। উন্নয়নের মাধ্যমে এই ভালোবাসার ঋণ পরিশোধ করব। এখানে 2024 সালে ভরতপুরে 7 কোটি টাকা খরচ করে ITI কলেজ করেছে আমাদের সরকার। 20 শয্যার ভরতপুর হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ভরতপুর তালগ্রাম রোড 9 কোটি টাকা খরচ করে দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। আলুগ্রাম হয়ে অঙ্গরপুর মদনপুর কানেক্ট করার যে রাস্তা 4 কিলোমিটার রাস্তা 5 কোটি টাকা খরচ করে আমাদের সরকার করেছে। 86 লক্ষ টাকা খরচ করে তালগ্রামে কমিউনিটি হল হয়েছে। একাধিক এলাকায় সালার, সালু, তেনিয়া, বৈদ্যপুর জেলা পরিষদ থেকে আমাদের জেলা পরিষদের মেম্বাররা সুমন সহ প্রায় 6 কোটি টাকা খরচ করে রাস্তাঘাটের কাজ হয়েছে। রেজিনগরে 80টির বেশি গত 2 বছরে পথশ্রী রাস্তা হয়েছে। বেলডাঙ্গা 2 পূর্ব ব্লকে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। রেজিনগরে বাংলা আবাস যোজনায় 10,000 গরিব মায়েরা, ভাইয়েরা, পরিবারের সদস্যরা রাজ্য সরকারের মারফত গত 2 বছরে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে পেয়েছেন। ভরতপুর বিধানসভায় 10,451 জন বাংলায় বাড়ি পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা আছেন, রেজিনগরে পেয়েছেন 93,000 আর ভরতপুরে পেয়েছেন 91,000, এখনো পাচ্ছেন। খাদ্য সাথী এখানে রেজিনগরের ক্ষেত্রে 3,56,000 গরিব ভাইয়েরা, মায়েরা প্রত্যেকে বিনামূল্যে প্রতি মাসে রেশন পেয়েছেন, এখনো পাচ্ছেন। আর ভরতপুরের ক্ষেত্রে 3,94,000 জন খাদ্য সাথীতে এখনো উপকৃত হয়ে চলেছেন। কৃষক বন্ধু রেজিনগরে 48,000 আর ভরতপুরে 67,000 জন আর্থিক সাহায্য পেয়েছেন। এবার আসি যুবসাথী, 19,000 জন রেজিনগরে যুবসাথীতে 1,500 টাকা পেয়েছেন। আর ভরতপুরে 25,000 জন ইতিমধ্যেই যুবসাথীতে 1,500 টাকা করে পেয়েছেন। যারা পাওনি, শোনো আমার কথা, যারা পাওনি, নির্বাচনী বিধি চলার কারণে নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না 16 তারিখের পর থেকে। 4 তারিখ 4 মে ফল ঘোষণা হবে, ফর্ম ফিল আপ করবে। যারা মার্চ এপ্রিল পাওনি তারা মেতে টাকা পাবে। 21 থেকে 40-এর মধ্যে যারা রয়েছেন মাধ্যমিক পাস, কর্মসংস্থানের সুযোগ হয়নি, যুবসাথীর ফর্ম ফিল আপ করবেন। মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত 5,57,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে। এছাড়া রেজিনগর বিধানসভায় রাস্তাশ্রী পথশ্রীতে গত 2 বছরে 119টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। 102 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 48 কোটি টাকা। আর ভরতপুরে পথশ্রী 3-4-এ প্রায় 90টি রাস্তা তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। প্রায় 95 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকা। এই টাকার হিসেব যদি বিজেপির কোনো প্রতিনিধি, হুমায়ুন কবির, অধীর চৌধুরী বা বিজেপির কোনো নেতা, সিপিএমের কোনো নেতা প্রমাণ করতে পারে যে তারা যখন ক্ষমতায় ছিল এই রেজিনগর আর ভরতপুরের জন্য আমি যা কাজের হিসেব দিলাম তার 10% কাজের হিসেব যদি সিপিএম কংগ্রেস দিতে পারে, আমি মুর্শিদাবাদের মায়েদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে কোনোদিন আসবো না। আমার চ্যালেঞ্জ
কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল। গত 10 বছরে এই 22টা বিধানসভা জুড়ে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কাজ হয়েছে, স্বাধীনতার 50 বছর পর কংগ্রেস সিপিএম মুর্শিদাবাদে করতে পারেনি। আপনাদের দীর্ঘদিনের দাবি বাবলা নদীর উপর লোহাদহ ঘাটের ব্রিজ। আমি কথা দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে আমরা নিশ্চিতভাবে আপনাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখব এবং যত দ্রুত সম্ভব সমীক্ষা করে কাজ শুরু করা হবে। কিন্তু 22-0 করার দায়িত্বটা আপনাদের। আমাদের নেত্রী আজ থেকে 15 দিন আগে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করে 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যত বাংলার মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিজেপি ভয় দেখাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আবার কালকে অমিত শাহ এসে বলেছে তারা নাকি 3000 টাকা করে মহিলাদের দেবে। আমার প্রথম চ্যালেঞ্জ বিজেপিকে, যে বিজেপি যে রাজ্যগুলোতে আছে, যদি একটা রাজ্যে 3000 ছেড়ে দিন প্রত্যেক মহিলাকে, আমাদের সরকার যেভাবে 1500 টাকা করে মাসে দিচ্ছে, যদি বিজেপির কোনো সরকার বা মুখ্যমন্ত্রী দিতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আর দ্বিতীয়, যারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা, আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। যতদিন মমতা ব্যানার্জির সরকার বাংলায় থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি রয়েছে প্রত্যেকের জন্য, প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল নয়, ব্লকে ব্লকে, একদিকে ভরতপুর 1 নম্বর আর 2 নম্বর ব্লক, এদিকে বেলডাঙ্গা 2 ওয়েস্ট, বেলডাঙ্গা 2 ইস্ট আর বেলডাঙ্গা সাউথ, প্রত্যেকটা ব্লকে আলাদা করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার স্বাস্থ্য শিবির তৈরি করে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে, দুয়ারে স্বাস্থ্য শিবিরের ক্যাম্প এই বছর থেকে তৈরি করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বাংলায় প্রবীণ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেকের বার্ধক্য ভাতা সুনিশ্চিত করবে আমাদের সরকার। আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, এই বেলডাঙ্গায় আমরা 10,500 জনকে বাড়ি দিয়েছি, আর রেজিনগরে প্রায় 10,000 লোককে বাড়ি দিয়েছি। মানে দুটো বিধানসভা থেকে 20,000 বাড়ি খালি গত 2 বছরে আমাদের সরকার দিয়েছে, বিজেপির কোনো সাহায্য ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম প্রতিজ্ঞা, যে আগামী 5 বছর বাংলায় যত গরিব মানুষ আবাসের জন্য আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দেবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা থাকবো না। তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতান, তৃণমূলকে জেতান, যাতে আগামী দিন আপনাদের হাত শক্তিশালী হয় এবং আরো উন্নয়ন রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, কাঁদি, হরিহরপাড়া, নওদা, সর্বত্র মামাটি মানুষের সরকার করতে পারে। আর আপনাদের ভরসা, ভালোবাসা, আস্থা কোনোদিন তৃণমূল কংগ্রেস অমর্যাদা করবে না। আমাদের গলা কেটে দিলেও
আমরা এদের কাছে কোনোদিন বশ্যতা স্বীকার করিনি, মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা মাথা নত করিনি। অনেক অত্যাচার করেছে আমাদের উপর। ভারতবর্ষে 1550টা রাজনৈতিক দল আছে। যদি বিজেপির বিরুদ্ধে একমাত্র কেউ লড়াই করে, সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। যাদের নাম বাদ গেছে, 13 তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমরা সুপ্রিম কোর্টে সর্বশক্তি প্রয়োগ করে আইনি লড়াই লড়ছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন সুপ্রিম কোর্টে, সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন। আপনাদের মাথায় রাখতে হবে, তারপরেও যদি সুপ্রিম কোর্ট সাড়া না দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আমরা বলেছিলাম এনআরসি হতে দেবো না, হয়েছে? অমিত শাহ তো বলেছিল, হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। আর আমরা যতদিন আছি, আমাদের কমিটমেন্ট, ধর্মে ধর্মে বিভাজন করতে দেবো না। যারা হঠাৎ করে মাঠে নেমেছে, ভোটের পর দেখতে পাবেন তো কংগ্রেসের পচা আলু, সিপিএম এর পচা পেঁয়াজ, আর মিম ডিম ঝুপ ঝুপের পচা উচ্ছে আর পচা বেগুন, সব মিলিয়ে জগা খিচুড়ি তরকারি তৈরি করার চেষ্টা করছে। সেই জগা খিচুড়ি খেলে পেট খারাপ হবে, ঠিক কি না? যত পচা লোক আছে দেখুন, ভালো লোক পাবেন না। আচ্ছা, আপনি বলুন তো, বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছেন। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে যোগাযোগে আছি, প্রধানমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগে আছি, আসামের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগে আছি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে তার নাকি যোগাযোগ আছে। আমি বলছি না, হুমায়ুন বাবু নিজে বলছে। আপনি ভাবুন, অমিত শাহকে যেই সিকিউরিটি পাহারা দেয়, এই মুর্শিদাবাদ জেলায় বি টিম অধীর চৌধুরীকেও সেই সিকিউরিটি পাহারা দেয়, নওশাদ সিদ্দিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আসাদুদ্দিন ওয়েসিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আর হুমায়ুন কবিরকেও সেই সিকিউরিটি পাহারা দেয়। বাংলার মুখ্যমন্ত্রীকে তো দেয় না, আমাদের কাউকে তো দেয় না। সিআরপিএফ, সেন্ট্রাল প্রোটেকশন, অমিত শাহর অধীনস্থকে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অমিত শাহর সুরক্ষার জন্য যে দায়ী হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী আর আসাদুদ্দিন ওয়েসি আর অধীর চৌধুরীর সিকিউরিটির জন্য তারা দায়ী। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের আঁতাত না থাকে, এই 4 জন নেতাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি সত্যি মানুষের বন্ধু হিসেবে নিজেদের দাবি করেন, অমিত শাহর দেওয়া সিকিউরিটি কভার ফিরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ আপনাদের সিকিউরিটি দেবে। চ্যালেঞ্জ। এরা দিতে পারবে না। সব জগাই মাদাই বিদায়, আর ভিতরে সব ভাই ভাই, সব মানুষের ধর্ম নিয়ে খেলবে, দাঙ্গা করবে। এখানে পুরোহিত মশাইরা আছে, ইমাম সাহেবরা আছেন। এই বাংলা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মুর্শিদাবাদ জেলা অষ্টাদশ শতাব্দে অবিভক্ত বাংলার রাজধানী ছিল। সেই মুর্শিদাবাদ জেলায় এই হুমায়ুন কবির, অধীর চৌধুরী আর নওশাদ সিদ্দিকী আর আসাদুদ্দিন ওয়েসির লোকেদের বিজেপির সাথে গোপনে আঁতাত এবং বন্ধুত্ব করার জন্য আজকে এখানে এসআইআর করছে। আমরা আইনত লড়াই করেছি, মাঠে ময়দানে লড়াই করেছি।
বিচার ব্যবস্থার একাংশ এদের বন্ধু হয়ে গেছে, আমরা তাও লড়াই থেকে সরে আসিনি। আমরা বলেছি এর শেষ আমরা দেখে ছাড়ব। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা অযথা চিন্তিত হবেন না। হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি, 1 লোহার কি, স্যাঁকড়া ঠুকঠাক, কামারের এক ঘা। সেই এক ঘার এক কোপ মারার সুযোগটা আগামী 23 তারিখ। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমার আপনার সকলের প্রার্থী, বাকি যারা প্রার্থীরা আছেন চলে আসুন, মানুষের কাছে আবেদন করুন। সৌমিক এসো, রবিউল দা আসুন। তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী। এখানে সৌমিক হোসেন, অপূর্ব সরকার, আতাউর রহমান, মুস্তাফিজুর রহমান আর রবিউল আলম চৌধুরী 5 জন আছে। ব্যাপক ব্যবধানে জেতাতে হবে। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, বিজেপির বি টিমগুলো যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে। তৃণমূলের বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে গুজরাটে আর মধ্যপ্রদেশে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যেখানে যে দাবি থাকবে, এমএলএ সহ এমনকি পঞ্চায়েতে যারা কাজ করে, গ্রাম সভায় যারা রয়েছেন, তাদের সাথে আমার পার্টি, আমার অফিস সরাসরি প্রতিদিন দৈনিক যোগাযোগে থাকে। যেখানে যা দাবি থাকবে আমার সামর্থ্য সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করা। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমাদের বাংলাদেশি বলেছে, আমাদের রোহিঙ্গা বলেছে, তাই তো? আমি মুর্শিদাবাদের মানুষকে একটা জিনিস অনুরোধ করব। 1 মিনিট ভাই, একটু শান্ত হ, 1 মিনিট। কোনো প্ররোচনায় আগামী 12 দিন কেউ পা দেবে না। আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আবেদন থাকবে। আমার লোকসভা কেন্দ্রে একটা বিধানসভা আছে মেটিয়াবুরুজ, সেখানে অনেক সংখ্যালঘু ভাইরা থাকে। তাকে বিজেপির নেতারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে সংখ্যালঘুদের আক্রমণ করেছে। কলকাতা শহরের মধ্যে সবথেকে বড় জাতীয় পতাকা আমি মেটিয়াবুরুজে লাগিয়েছি। আমরা যে দেশপ্রেমিক, তার সার্টিফিকেট আমাদের বিজেপির থেকে নিতে হবে না। এই মুর্শিদাবাদ অষ্টাদশ শতাব্দে যে বললাম অবিভক্ত বাংলার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদে আগামী দিন নির্বাচন হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নয়, দলের তরফ থেকে আমরা সবাই যারা মুর্শিদাবাদের লোকেদের বাংলাদেশি, রোহিঙ্গা বলে আখ্যায়িত করে, বাংলার মধ্যে সব থেকে বড় জাতীয় পতাকা এই মুর্শিদাবাদের মাটিতে আমি লাগাবো, কথা দিয়ে গেলাম। আর সেই অনুষ্ঠানে আমি আসব। আমাদের দেশপ্রেমের সার্টিফিকেট নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের থেকে নিতে হবে না। বিজেপির এমপি অনন্ত মহারাজ নরেন্দ্র মোদীকে বলছে বাংলাদেশি, অমিত শাহকে বলছে পাকিস্তানি, আমি বলছি না, বিজেপির এমপি বলছে। তো এদের 26-এ এমনভাবে জবাব দিতে হবে যে 29 অব্দি যেন আর সরকারের মেয়াদ না থাকে। আপনারা খালি 22-0 করুন তৃণমূলের পক্ষে,
বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার, কিন্তু 22-0 আপনাদের করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।